নমস্কার, আমি দিয়া। আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। আজকে আপনাদের বলবো পুনের এক পরিবারের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। হ্যাঁ, পুনের এক পরিবার। পুনের এই পরিবার দীর্ঘ 15 বছর ধরে ছেলের চাকরির সুবাদে লন্ডনে বসবাস করত। তাদের পরিবারে ছিল 6 জন। ছেলে সম্রাট, তার বউ ঋষিকা, সম্রাটের মা বাবা সরলা এবং শেখর। সম্রাট এবং ঋষিকার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম রজত এবং মেয়ের নাম স্নেহা। বিগত 15 বছর লন্ডনে থাকার পরে তারা সপরিবারে ফিরে আসে তাদের পুনের বাড়িতে। সম্রাটের মা অনেক দিন ধরেই তাকে বাড়ি যাওয়ার কথা বলতেন। সম্রাট শেষে একটি ভালো চাকরি পেয়ে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু অনেক বছর বাড়িটি দেখাশোনা করার কেউ ছিল না, তারা দেশে ফিরেও নিজেদের বাড়িতে থাকতে পারে না। কাছেই এক হোটেলে কিছুদিন থেকে বাড়ি পরিষ্কার এবং কিছু আরও কাজ করিয়ে তারপরে বাড়িতে থাকতে শুরু করে। রজত এবং স্নেহাকে সামনের এক স্কুলে ভর্তি করায়। ঋষিকা দেশে ফিরে আর কোনো চাকরি করতে চায়নি। সে চেয়েছিল কিছুদিন সেটেল হয়ে গেলে তারপর একটা চাকরি খুঁজে নেবে। তারা একজন কাজের লোক রাখে, তার নাম মালতী। ঋষিকা মালতীকে একদিন বলে, বাবা মা ডাক্তারের কাছে গেছে, আমি স্নেহা রজতকে স্কুলে পৌঁছে দিয়ে আজ একটা কুকুর নিয়ে আসব। শুনেছি আগেও এই বাড়িতে কুকুর ছিল, কিন্তু সম্রাট যখন ছোট ছিল তখন মারা গেছিল। স্নেহা অনেক দিন ধরে আমায় বলছে, তাই আজ যাব কিনতে। আমার আসতে একটু দেরি হবে। বাবা মা এলে তাদের কোনো দরকার পড়লে দেখিস, ওনাদের কাছে কাছে থাকিস। এই বলে ঋষিকা 2 ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। মালতী ওরা চলে যাওয়ার পরে দরজা বন্ধ করে রান্নাঘরে চলে যায়। মালতী যখন সবজি কাটছিল, তার মনে হয় পাশ দিয়ে কেউ একটা চলে গেল। মালতী বলে ওঠে, দিদি, তুমি এসেছো? কিছু ফেলে গেলে নাকি? কি গো দিদি? একটা জোরে দরজা বন্ধ হওয়ার আওয়াজ পায়। মালতী রান্নাঘর থেকে বেরিয়ে দেখতে যায় কোথা থেকে আওয়াজটা এলো। নিজে নিজেই ভাবল, কই, দিদি তো নেই। তারপর বাথরুমের দিকে তার চোখ পড়াতে সে দেখে বাথরুমের কল খোলা, লাইট জ্বলছে। সে বাথরুমে ঢুকে ভেতরটা ভালোভাবে দেখে কল বন্ধ করে এবং লাইট বন্ধ করে বেরিয়ে আসে। তারপর সব ঘর ঘুরে একবার দেখে নেয়, কোথাও কেউ নেই তো। মালতী আবার রান্নাঘরে চলে যায় কাজ করতে। ঋষিকা তার সাথে একটা 2 মাসের জিএসডি নিয়ে আসে। কুকুরটার নাম রাখা হয় রকি। রকিকে বাড়িতে আনার পর থেকেই বাথরুমের পাশে একটা স্টোর রুমের কাছে গিয়ে ঘেউ ঘেউ করত। মালতী ঋষিকাকে প্রায় জিজ্ঞাসা করত, রকি ওখানে গিয়ে কেন চিৎকার করে? দরজাটা বন্ধ থাকে বলে? একদিন খুলে দেখিয়ে দিও তো। ঋষিকা বলে, আচ্ছা ঠিক আছে। একদিন সবাই একসাথে সোফাতে বসে গল্প করছিল। সেই সময় রজত ঋষিকাকে এসে বলে, মা একটু এসো তো, দেখো স্নেহা সব ওলট পালট করে রেখে দিয়েছে। কালকে আমাকে একটা প্রজেক্ট ফাইল জমা দিতে হবে, খুঁজে পাচ্ছি না। অনেক দিন ধরে দেখছি এটা পাই না ওটা পাই না। তুমি বলবে বোনকে আমার জিনিস ধরতে না। স্নেহা ঋষিকাকে বলে, আমি তো দাদির কাছে ছিলাম, আমি কিছু করিনি মা। ঋষিকার কথা না বাড়িয়ে ফাইলটা খুঁজে দেয়, টেবিলের নিচে পড়েছিল। শেখরবাবু একদিন রাতে ব্রাশ করছিলেন। হঠাৎ উনি ওনার সামনে আয়নায় দেখেন ওনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। উনি তাড়াতাড়ি ওনার চশমা মুছে চোখে দিয়ে দেখেন কিছু নেই। তিনি মনে মনে ভাবেন, হয়তো চোখের পাওয়ারটা বেড়েছে, একবার ডাক্তার দেখিয়ে আসবো কাল। পরের দিন সম্রাটকে বলেন, আমি একটু চোখের ডাক্তারের কাছে যাব। তোর মাও আজ তোর মাসির বাড়ি যাবে। তুই তো জানিস মাসির মেয়ের সামনে বিয়ে, তাই ওরা একটু বিয়ের কেনাকাটি করতে যাবে।
সম্রাট বলে, ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে পৌঁছে দিয়ে অফিস চলে যাব। ঋষিকা ও স্নেহা আর রজতকে নিয়ে সময় মতো বেরিয়ে যায় স্কুলের জন্য। ঋষিকা ফিরে এসে দেখে মালতী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সম্রাটকে ফোন করে জানায় যে অনেকক্ষণ ধরে বেল বাজানো সত্ত্বেও মালতী দরজা খোলে না। তখন আমি আমার চাবি দিয়ে দরজা খুলি। ভেতরে ঢুকে দেখি মালতী অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি এক্ষুনি ডাক্তার ডাকছি, যা হয় আমি তোমায় জানাচ্ছি। এরপর ডাক্তার আসে এবং মালতীকে দেখে। উনি বলেন, সম্ভবত মালতী কোনো কিছু দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে সেই দিনটা বিশ্রাম করতে বলে। পরের দিন মালতীকে ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় আগের দিনের ব্যাপারে। মালতী বলে, কিছু জিনিস ছিল, সেগুলো কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তখন মনে পড়ল দিদি আমাকে স্টোর রুমে চাবি দিয়েছিল, সেইখানেই রাখবো। হাতে সময়ও ছিল। ভাবলাম সব ঘর পরিষ্কার হয়েছে, কিন্তু এটা করা হয়নি, তাই একেবারে পরিষ্কারও করব আর জিনিসগুলোও রাখবো। ঋষিকা তখন বলে, সত্যি বাবা, সব ঘর পরিষ্কার করেছে, রং করেছে, ওটা কেন করেনি জানি না। আমাদেরও তাড়া ছিল, ভাবলাম পরে করে নেব। সেই কবে থেকে আর ঘরটা খোলাও হয়নি, পরিষ্কারও হয়নি। মালতী বলে, আমি সব কাজ সেরে চাবিটা দিয়ে ঘরটা খুলতে যাব। তখনই রকি খুব চিৎকার করা শুরু করে। আমি তখন ওকে বলি যে, আজ খুলছি রকি, দেখে নিস তুই কি আছে ভেতরে, তাহলে আর রোজ রোজ চিৎকার করবি না। দরজাটা খুলতেই একটা বাজে দুর্গন্ধ নাকে এলো, আর তাকিয়ে দেখি একটা বিশাল আকারের অবয়ব। আমি ভয় পেয়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। এই কথা শোনার পর সরলা দেবী তখন বলেন, আমি আর ঋষিকা কালকে গুরুজির কাছে যাব, আজকেই ফোন করব। এমনিতেও দেশে আসার পরে ওনার সাথে দেখা করিনি। তারপর শেখরবাবু বললেন, হ্যাঁ, আমারও মনে হয় গুরুজির কাছে যাওয়া উচিত, কারণ আমিও এক রাতে ব্রাশ করতে করতে একটা অবয়ব দেখতে পাই আয়নাতে। তখন অবশ্য ভেবেছিলাম আমার মনে হয় ভুল। এমনকি প্রতি রাতে একটা কারুর চলাফেরার আওয়াজও শোনা যায়, যেন বাড়ির মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। পরের দিন ঋষিকা এবং সরলা দেবী তারা দুজনে গুরুজির কাছে যায়। তারা সব কিছু খুলে বলে তার কাছে। গুরুজি বলেন, তোমরা এখন যাও, আমি তোমাদের বাড়িতে যাব। ঋষিকা এবং সরলা দেবী বাড়ি পৌঁছে জানায় যে গুরুজি খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে আসবেন। কিছুটা নিশ্চিন্ত হয় সবাই। সম্রাটের মাসির মেয়ের বিয়েতে সবাই যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মালতী কান্নাকাটি করে বলে, আমি একা থাকবো না, আমাকে নিয়ে চলো। সম্রাট বলে, ঠিক আছে, রকি তাহলে একা থাকুক, ওকে খুলে রেখে যাব, ওর অসুবিধে হবে না, অভ্যেস আছে। খাবারটা রেখে দিস, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো আমরা। বিয়ে বাড়ি থেকে ফিরে এসে দেখে রকি মাটিতে পড়ে আছে। কাছে গিয়ে দেখায় বুঝতে পারে রকি আর নেই। কান্নায় ভেঙে পড়ে স্নেহা আর রজত। মালতী বলে, আমি থাকলে আজ আমিও মরে যেতাম, আমি আর থাকবো না এখানে, চলে যাব। ওই রাতেই গুরুজিকে কল করে সব জানান সরলা দেবী। গুরুজি জানান উনি পরের দিন তাদের বাড়িতে আসবেন। কারোর ঘুম হয় না সেই রাতে। রকির জন্য সবার মন খুব খারাপ। পরের দিন গুরুজি বাড়িতে আসেন, সব ঘর ঘুরে দেখেন এবং কিসের জন্য একটা জল ছিটিয়ে দেন। উনি বলেন, স্টোর রুমটা পরিষ্কার করে রেখো, সব ঘর তো পরিষ্কারই দেখছি। উনি তারপর জিজ্ঞাসা করেন, তোমরা এখানে আসার পর কেউ কি এসেছিল? তোমাদের তো আত্মীয় বলতে দুটো পরিবার আছে, সম্রাটের জেঠুর পরিবার আর মাসির পরিবার। মনে করে দেখো তো কে কে এসেছিল।
আমাকে জানাবে। উনি আরও বলেন, পরশু ভালো দিন পুজোর জন্য, ওই দিন এই বাড়িতে একটা পুজো করো। সরলা দেবী বলেন, ঠিক আছে, তাই হবে। গুরুজি সবাইকে আশীর্বাদ করে চলে যান। পরের দিন লোক ডাকা হয় স্টোররুম পরিষ্কার করে রং করার জন্য। মিস্ত্রি আসে সকালে। সম্রাট মিস্ত্রিকে বকাবকি করে এবং বলে, তোমাদেরকে বলেছিলাম তোমরা সব ঘর পরিষ্কার করো, রং করবে, এটা বাদ দিয়েছিলে কেন? কি করে ভুল হলো? মিস্ত্রি তখন বলে, আপনার দাদাই তো বলেছিলেন ওই ঘরে কিছু না করতে। একদিন সকালে উনি এসে সমস্ত ঘরগুলো ঘুরে দেখছিলেন এবং আমাদেরকে বলে গেছিলেন আপনি বলেছেন স্টোর রুমটা পরিষ্কার বা রং করতে না, তাই আপনারা আপনার দাদার কথার মতোই কিছু করেনি। সম্রাট বলে ওঠে, দাদা দেখো তো ইনি কিনা। একটা ফটো দেখায় মিস্ত্রিটাকে। তখন মিস্ত্রি বলে, হ্যাঁ ইনি তো, ইনি বললেন আপনার দাদা। সম্রাট কথা না বাড়িয়ে তাকে বলে কাজটা সেই দিনের মধ্যেই শেষ করে দিতে। সম্রাট সেখান থেকে সরে গিয়ে তার মা বাবা আর বউয়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। দাদা এতদিন হয়ে গেছে আমাদের সাথে দেখা করেনি, কতবার বলেছি আসেনি, সেই দিন কেনই বা স্টোর রুমটা শুধু কিছু না করতে বলল? সরলা দেবী তখন বললেন, আমার মনে হয় এক্ষুনি গুরুজিকে সব কথা বলা দরকার। উনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন কে কে এসেছে আমাদের বাড়িতে। সরলা দেবী গুরুজিকে কল করে সব জানায়। কিছুক্ষণ পরে মিস্ত্রি এসে একটা লাল পুটুলি এনে দেখায় সম্রাটকে। মিস্ত্রি বলে, দেখুন তো দাদা, এটা কি আপনাদের লাগবে না ফেলে দেব? সম্রাটের একটু পুটুলিটা দেখে খটকা লাগে। ও মিস্ত্রিকে বলে পুটুলিটাকে এক কোণায় রেখে দিতে। সেই রাতে অনেক অলৌকিক কিছু ঘটে এই বাড়িতে। রাত বাড়তেই সব ঘরের লাইট জ্বলছিল নির্জীল। সমস্ত বাথরুমের কল থেকে জল পড়ছিল। রান্নাঘর থেকে সমস্ত বাসন কেউ যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। ছাদের উপর থেকে ভীষণ জোরে ধুমধাম আওয়াজ হচ্ছিল। স্নেহা আর রজত সেদিন সম্রাট আর ঋষিকার কাছেই ছিল। খুব ভয়ে ছিল সবাই। কেউ রাতে ঘুমোতে পারেনি। এই পরিবারের জন্য ভীষণ ভয়ঙ্কর ছিল এই রাত। তারা সকাল হওয়ার অপেক্ষা করছিল। ভোরের দিকে সব কিছু থেমে যায়। সবাই ঘর থেকে বেরিয়ে দেখে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। ওরা সবাই স্নান সেরে পুজোর আয়োজন করতে বসে। গুরুজি আসেন এবং রাতের কথা ওনাকে জানানো হয়। গুরুজি বলেন, তোমাদেরকে কিছু করতে পারত না। আমি আন্দাজ করেছিলাম এরকম কিছু হতে পারে, তাই সেই দিন সবার দেহ বন্ধন করে দিয়ে গেছিলাম। সম্রাট তারপর ওই লাল পুটুলিটা এনে দেখায় গুরুজিকে এবং তাকে জানায় আমার জ্যাঠার ছেলে আমাদের না জানিয়ে আমাদের বাড়িতে এসেছিল আর মিস্ত্রিকে বলেছে স্টোর রুমটা কিছু না করতে। এই স্টোর রুমের ভেতর থেকেই এই লাল পুটুলিটা পাওয়া গেছে। গুরুজি জানায়, তোমার এই দাদাই প্রেত চালনা করেছে যাতে তোমরা এই বাড়িতে না থাকতে পারো। সময় মতো আমাকে জানিয়েছো বলে খুব বড় বিপদ থেকে বেঁচে গেছো। চিন্তা করো না, আজকের পুজোর পরে এই বাড়িতে আর কোনো অসুবিধা হবে না। সম্রাট তখন বলে, যখন লন্ডনে ছিলাম দাদা কল করে মাঝের মধ্যে বলতো, তোরা তো আর ফিরবি না, বাড়িটা বেচে দে। মনে হয় দাদা এই বাড়িটা কিনতে চাইতো। আমি তখন অতটা গুরুত্ব দিইনি, এখন সব পরিষ্কার। এই ব্যাপারটা আমরা দাদাকে বলবো না, কিন্তু বাবা আজকের পর থেকে জ্যাঠার বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবো না আমরা। পুজোর পরে আর কিছু অসুবিধা হয় না ওই পরিবারের সাথে। এই ছিল ঘটনাটি ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আমাকে কোনো গল্প পাঠাতে হলে নিচের ডেসক্রিপশনে ইমেল আইডি এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। নমস্কার।